এই ঘটনাটি আমাদের এলাকার এক কাঠমিস্ত্রি শাহাবুদ্দিন ভাইয়ের সঙ্গে ঘটা এক অদ্ভুত ঘটনা। ঘটনাটি এলাকার মোটামুটি সবাই জানে এবং আমরা এটাও জানি যে শাহাবুদ্দিন ভাইয়ের সঙ্গে একটা পরী মেয়ে আছে যে কিনা তার সঙ্গে থাকে। যখন তার কাছে আসে তখন তার ভাবসাব এবং কথাবার্তার ধরন পাল্টে যায় এবং এটা অনেকেই দেখেছে। শাহাবুদ্দিন ভাইয়ের এই ঘটনাটা বিশেষ করে আমি নিজে তার কাছ থেকে শুনেছি। আমি যতদূর জানি এলাকার মানুষজন ওরকম ভাবে বিষয়টা জানে না। শাহাবুদ্দিন ভাইয়ের খুব ক্লোজ ছোট ভাই আমি, তার কাছ থেকে এই ঘটনাটা শোনা। আজকে আমি তার জীবনের ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই আছি। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন সব গল্প ঘটনা শোনার জন্য। সেই সঙ্গে আপনি যদি আমাদের ফেসবুক পেজটি এখন পর্যন্ত লাইক না দিয়ে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে আসুন। ফেসবুকে গিয়ে আরজে ইমরান লিখলে আমাদের ফেসবুক পেজটি চলে আসবে, অথবা আপনারা ডেসক্রিপশনের লিঙ্ক ফলো করে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আসতে পারেন। আজকে আমরা জানবো শাহাবুদ্দিন ভাইয়ের ঘটনা, যে কিনা একজন পরীর সঙ্গে প্রেম করে এবং এখনো নাকি তার সঙ্গে একটা পরী আছে। সে পেশায় একজন সাধারণ কাঠমিস্ত্রি এবং ওইটা করেই তার জীবনযাপন চলে। কিন্তু হঠাৎ করে এমন কিসের দেখা পেল সে যে হুট করে সে বড়লোক হয়ে গেল? এলাকার সকলে এই বিষয়টা জানলেও পুরোপুরি এটার গভীরতা সম্পর্কে জানে না। এলাকার মানুষজন তাকে ভয় পায়, কারণ তার সঙ্গে জিন পরী আছে, যদি কোনো ক্ষতি করে বসে। আমাদের এলাকার এক ইমাম সাহেব ছিলেন, তিনি বিষয়টা সরজমিনে পর্যবেক্ষণ করেছে এবং শাহাবুদ্দিন ভাইয়ের বাড়িতে গিয়ে সেখানে সেই জিন মেয়েটিকে তার বাড়িতে দেখেছে এবং তারপর থেকে এই ঘটনা হুড় করে গ্রামে এবং আশেপাশের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে। অনেকেই এসেছে শাহাবুদ্দিনের ক্ষতি করতে, কিন্তু উল্টো তাদেরই ক্ষতি হয়ে গিয়েছে। আজকে আমরা সেই ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেহেতু এই ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের এপিসোডে শাহাবুদ্দিনের জীবনের ঘটনায়। শাহাবুদ্দিন আমাদের এলাকার বড় ভাই। আমার তার সঙ্গে বেশ ভালো ঘনিষ্ঠতা ছোটবেলা থেকেই, আমাদের প্রতিবেশী ছিল, যার কারণে হয়তো আমি ঘটনাটা জানতে পেরেছি। একদিন বিকেলবেলা আমি মাঠ থেকে বাড়িতে ফিরছিলাম। আমরা গাঁও গ্রামের ছেলে, সারাদিন মাঠে খেটে সন্ধ্যাবেলা গোসল করে বাড়িতে ফিরি। সেদিন আমি প্রথমবার শাহাবুদ্দিন ভাইয়ের বাড়ির ওপর দিয়ে আসছিলাম। ওই বাড়ির পাশ দিয়ে আমাদের বাড়ির রাস্তাটা আর কি, মাঝে মধ্যে দিক দিয়ে যাওয়া আসা হয়, বিশেষ করে যখন মাঠ থেকে ফিরি তখন, আর বাজারঘাট থেকে ফিরলে মেন রাস্তা দিয়েই ফিরি। ওই দিনকে সন্ধ্যার পরপরই আমি পুকুর ঘাট থেকে গোসল করে সবেমাত্র বাড়ির দিকে যাচ্ছি। সেই মুহূর্তে হঠাৎ করে আমি খেয়াল করলাম শাহাবুদ্দিন ভাইকে একটা অদৃশ্য জিনিস, কিন্তু তার ডানা দেখা যাচ্ছিল। সন্ধ্যা তখন ঘন কালো অন্ধকার চারিদিকে নেমে এসেছে। একটা অদৃশ্য জিনিস তার বাড়ির কাছে এসে নামিয়ে দিয়ে গেল, মানে উঠানোর উপর, এবং সে অদৃশ্য জিনিসের গা থেকে জলজল করে আলো বের হচ্ছিল। তাকে দেখা যাচ্ছিল না, কিন্তু তার ডানা এবং শরীরের অবয়ব হালকা পাতলা বোঝা যাচ্ছিল। তারপর শাহাবুদ্দিন ভাইকে যখন তার বাড়ির সামনে নামালেন, আমি বিষয়টা দেখে একদম চোখ ছানা বড়া হয়ে যায় আমার। আমি তখন তার দিকে তাকাই এবং ওই মুহূর্তে ওই যে জিনিসটা, ওটা শাহাবুদ্দিন ভাইকে জড়িয়ে ধরে এবং তারপর আচমকা হঠাৎ করে গায়েব হয়ে যায়। শাহাবুদ্দিন ভাইয়ের নজর সরাসরি আমার উপরে পড়ে এবং আমি দেখে যে ফেলেছি সেটা শাহাবুদ্দিন ভাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তিনি সঙ্গে সঙ্গেই আমাকে ডাক দিলেন। ডাক দিয়ে বলল, কিরে তুই এখানে কি করছিস? আমি তখনও হা করে তাকিয়ে আছি। আমি বললাম, ভাই এটা কি ছিল? সে তখন বলল, কোনটা কি ছিল? আমি বললাম, আমি দেখেছি, তুমি মিথ্যা কথা বলো না, জিনিসটা কি ছিল? আমি সত্যিই দেখেছি জিনিসটা, এটা কি ছিল? শাহাবুদ্দিন ভাই তখন বললেন যে এটা কিছু না, তুই শুধু শুধু ইয়ে করছিস। আমি তখন বললাম, না ভাই, নিশ্চয়ই এমন কোনো ঘটনা আছে, আমি তো দেখলাম নিজের চোখে। উনি তখন আমাকে তড়িঘড়ি করে এখান থেকে চলে যেতে বললেন। আমি চলে গেলাম। এটা ছিল হচ্ছে প্রথম দিনের দেখা। এরপরে প্রায় কয়েক মাস কেটে যায়। সাধারণত ভাইয়ের সঙ্গে আমার তেমন একটা দেখা হতো না, আর উনি বেশিরভাগ সময় বাড়িতেই থাকতেন না। উনি কাঠমিস্ত্রির কাজ করতেন, যেহেতু বেশিরভাগ সময় কারখানাতেই থাকতেন এবং কারখানাতেই কাজবাজ করে ওইখানেই সমস্ত কিছু ইয়ে করতো আর কি। আমি ওই মুহূর্তে 2 মাস পরে একদিন
কারখানার পাশ দিয়ে হেঁটে আসতেছিলাম। উনি যে কারখানাটায় কাজ করে সেটা আবার আমাদের বাড়ি থেকে মানে বাজারের কাছে আর কি, আমাদের বাড়ি থেকে বাজারটা কাছেই ছিল। তো গভীর রাতে আমি বাড়িতে ফিরছিলাম। ওই দিনকে আমি শহরে গিয়েছিলাম কোনো একটা কাজের জন্য। ফেরার পথে ওই কোইন্সিডেন্টলি আমি ওই কারখানার পাশ দিয়ে ফিরছিলাম। ফেরার পথে আচমকা আমি ভেতর থেকে একটা খুব সুন্দর সুঘ্রাণ পাই, এবং এই সুঘ্রাণটা সেদিনকে ওই উঠানের ওপর আমি পেয়েছিলাম। তো আমি ওইটার কথা চিন্তা করে ভাবলাম যে নিশ্চয়ই এমন কোনো কিছু আছে যা কিনা শাহাবুদ্দিন ভাইয়ের সঙ্গে এক অলৌকিক বিষয় আছে। আমি ওই কারখানার টিনের ফাঁক দিয়ে ভেতরের দিকে তাকালাম। তাকানোর পর আমি যা দেখতে পেলাম, মানে ওই যে কার্টুনের মতো কিছু মেয়ে হয় না, যাদের চেহারা একদম মসৃণ থাকে, চুল অনেক বড় থাকে, পাশাপাশি খুব সুন্দর জামা কাপড় পরে থাকে। শাহাবুদ্দিন ভাইয়ের গায়ে শরীরে তখন ময়লা লেগে আছে। তিনি কাজকাম করছেন না, শুধুমাত্র ভেতরের লাইটটা জ্বালানো। শাহাবুদ্দিন ভাইয়ের পাশে সেই মেয়েটি বসে আছে। শাহাবুদ্দিন ভাই তার কাছ থেকে কিছু একটা নিয়ে খাচ্ছে, এবং সেই জিনিসটা কি আমি জানি না। ওইটা দেখার পর আমার চোখ একদম বড় বড় হয়ে গেল। মেয়েটি কে? মেয়েটির পিঠে বড় বড় দুটো ডানাও আছে, এবং ডানাগুলো হাজ করা। এটা দেখে আমার চোখ একদম কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। ওই দিনকে আমি তাকে কিছু বলিনি। কিছুক্ষণ বাদে শাহাবুদ্দিন ভাই যখন ওইখান থেকে বের হলেন, বের হওয়ার সময় আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই সেদিনকে তো আপনি আমাকে অন্য কিছু বলে কথাবার্তা উড়িয়ে দিলেন, তবে আজকে কিন্তু আমি সত্যিই দেখেছি জিনিসটা কি, এবং একটা মেয়ে এখানে কি করছিল। মেয়েটাকে দেখে অস্বাভাবিক মনে হচ্ছিল। কান বাড়ির দিকে মাত্রাতিরিক্ত খাড়া, একদম লম্বা চোখা ওপরের দিকে উঠে গেছে, আর এদিকটাই আমি তাকে দেখে হতভম্ব হয়ে যাচ্ছিলাম। আমি বুঝে উঠতে পারছিলাম না যে মেয়েটা কে। শাহাবুদ্দিন ভাই সেদিনকেও আমাকে এড়িয়ে চলে গেলেন। তার সঙ্গে আমার মোটামুটি ভালো সম্পর্ক ছিল, কিন্তু তিনি আমার সঙ্গে এরকম কেন করছেন বিষয়টা বুঝতে পারছিলাম না। এর কয়েকদিন পরের ঘটনা, শাহাবুদ্দিন ভাইদের বাড়িতে, মানে তার বাড়ির পর নয়, তার বাড়ির উঠানের উপর, মানে তার অন্যান্য চাচা বা তার মায়ের যে উঠান আছে, তারা থাকতো বাড়ির পেছন সাইডে, ওই বাড়ি করে আর কি, ভিটার পাশে। তা আমরা ওদিনকে সকালে মিলে ওইখানে মিলাদ ছিল, শুক্রবারের দিন নামাজ টামাজ পড়ে সকালে ওইখানে গেলাম খাবার খাওয়ার জন্য। তো আমাদের মহল্লার যে হুজুর আছেন, ওনার সঙ্গে আমার মোটামুটি ভালো খাতির আছে আর কি, এই টুকটাক কথাবার্তা হয়। তো আমাদের বাড়ি যেহেতু পাশেই ছিল, তা আমি হুজুরকে বললাম, হুজুর আমাদের বাড়িতে একটু চলেন না, আমার বড় ভাইয়ের মেয়ের একটু ঝাড়াইতে হবে আর কি, তার সম্ভবত কোনো কিছু একটা হয়েছে, কিছু একটা দেখে ভয় পাইছে। তো ওই বাচ্চার বয়স ছিল হচ্ছে 2 বছর। তো মোটামুটি সবসময় রাত্রেবেলা চিৎকার দিয়ে কান্না করে উঠতো। তো হুজুর যেহেতু আমার বাড়ির পর আসছে, মসজিদটা আবার আমাদের বাড়ি থেকে একটু দূরে ছিল, ওনাকে আনতে পারতাম না আর কি, মানে আসতে বললে বলতো যে পরে যাব। আজকে যেহেতু পেয়েছি, ওনাকে বললাম যে চলেন। তো উনি আবার ওই আমাদের শাহাবুদ্দিন ভাইয়ের বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটা আছে, ওদিক দিয়ে আমি তাদেরকে নিয়ে যাচ্ছিলাম, কারণ আমাদের পাড়ার রাস্তা ওইটাই, ভেতরে ঢোকার আর কি। তো ওদিনকে যাওয়ার পথে উনি যখন বাড়ির কাছাকাছি গেলেন, শাহাবুদ্দিন ভাইদের বাড়ির কাছাকাছি, তখন ভর দুপুর। ওইখানে বাইরে একটা মাচা ছিল, মাচার উপরে ওই সম্ভবত যে শাহাবুদ্দিন ভাইয়ের সঙ্গে যে জিনিসটা আছে সেই জিনিসটা বসেছিল। তো হুজুর আবার ওইটা দেখে ফেলে। হুজুর যখন দেখে যে ওইটা ওইখানে বসে আছে, এবং দেখা মাত্রই হুজুর যখন বুঝতে পারে যে একটা জিন, ওই মুহূর্তে তিনি তখন সেখানে দাঁড়ায়, এবং তারপর ওই অবস্থায় ওই জিন মেয়েটা উড়ন্ত অবস্থায় দক্ষিণ সাইডের জানালা দিয়ে শাহাবুদ্দিনের ঘরের ভিতর ঢোকে। তারপর হুজুর দৌড়ে শাহাবুদ্দিনের ঘরে টোকা দিতে থাকে, এ খোল খোল। দরজাটা ভেতর থেকে খোলা মাত্রই ভেতরে ঢোকার পর হুজুর দেখতে পায় যে সেখানে একজন পরী মেয়ে বা জিন মেয়ে শাহাবুদ্দিনকে জড়িয়ে ধরে বসে আছে, এবং তাকে দেখতে পুতুলের মতো সুন্দর। সেদিনকে রাতে যেটা দেখেছিলাম ঠিক তেমনটা। এবং হুজুর তখন তাকে বললেন যে এই জিন মেয়ে তোর সঙ্গে কি করছে, ওকে আমি আটক করবো এখনই। ওই অবস্থায় তখন হুজুর তাকে দোয়া দুরুদ পড়ে সম্পূর্ণ ঘরের ভিতরে আটকে ফেলে, এবং আটকে তাকে আর ওটা থেকে যেতে দিচ্ছিল না আর কি। শাহাবুদ্দিন ভাই তখন হুজুরকে ধমকাধমকি করে, যে ওকে ছেড়ে দেন, আপনি এটা কি করছেন, আপনি ওকে কেন। হুজুর তখন বলে যে ও একটা জিন, একটা খারাপ জিন, তোর সঙ্গে ও কি করছে, আর তাছাড়া তুই। একথা বলতেই শাহাবুদ্দিন ভাই প্রচন্ড পরিমাণ রেগে যায়, এবং হুজুরকে মারার জন্য আসে। ওকে ছাড়ছে না কিসের জন্য, সেই জন্য শাহাবুদ্দিন ভাইয়ের মাথায় একদম রক্ত চড়ে যাওয়ার মতো অবস্থা। ওই অবস্থায় আমি তাদেরকে ঠেকানোর পর হুজুর তো তখন তাকে আটকে ধরে রেখেছে। ওই অবস্থায় বাড়ির মধ্যে একটা হট্টগোল অবস্থা। আমি শাহাবুদ্দিন ভাইকে বোঝালাম, ভাই একটু শান্ত হন, আর হুজুর আপনি একটু শান্ত হন। ভাইয়ের সঙ্গে যে এই মেয়েটা আছে সেটা আমি জানি অনেকদিন ধরে, এটা তো নতুন না, আর তাছাড়া ভাইয়ের কোনো ক্ষতি তো করেনি। আমি 3-4 মাস ধরে দেখছি, আপনি তো উত্তেজিত হচ্ছেন কিসের জন্য।
এই কথা বলতেই শাহাবুদ্দিন ভাইয়ের পক্ষ যখন আমি নিলাম, তখন ওই অবস্থায় হুজুর তখন বললেন যে এই পরি মেয়েটা তোর ক্ষতি করবে এবং ওইটা একটা মেয়ে জিন, এবং ওই মেয়ে জিন তোকে ছেড়ে কোনোদিন যাবে না, তোর সঙ্গেই থাকবে। শাহাবুদ্দিন ভাই তখন বললেন, থাকলে থাকুক, তাতে আপনার কি, আপনি এখান থেকে চলে যান। শুরুতে তুইতুকারি করে বললেও পরবর্তীতে হুজুরকে সে সম্মান দিয়ে কথা বলল। হুজুর রেগে মেগে সেখান থেকে বেরিয়ে গেলেন। আমি, শাহাবুদ্দিন ভাই এবং সেই জিন্নাত মেয়েটা ঘরের ভিতরে বসেছিল। ওই অবস্থায় তখন আমি বললাম, ভাই এটা কে? আমি কিন্তু তোমাকে এর আগেও অনেকবার জিজ্ঞেস করছি, তুমি আমাকে কিছু বলো নাই। আজকে আমি না থাকলে তো হুজুর তোমার এইটাকে নিয়েই যেত টেনে। শাহাবুদ্দিন ভাই বলল, হ্যাঁ সত্যি বলছিস, আসলে যে কি করব, হুজুর যে বিষয়টা জেনে গেল, বাইরে গিয়ে যদি সবাইকে বলে দেয় তাহলে তো সমস্যা হয়ে যাবে। পরিমেয়টা তখন বলল, আমার দিনের বেলা আসাটাই ভুল হয়ে গিয়েছে, রাতের বেলা যদি হতো ওর মতো 10টা হুজুরকে পেঁচিয়ে আমি জায়গায় মেরে ফেলতে পারতাম। আমি তখন বললাম, আপনি থামুন, আপনি যে একটা জিন মেয়ে আমি সেটা জানি, আর তাছাড়া আপনার আমার ক্ষতি করতে আসা লাগবে না, আপনি এখানে বসুন। মেয়েটা তখন সেখানে বসলো। ওর বান ছাড়া হয়েছে আর কি, হুজুর চলে গিয়েছে, ওর যে বাধা ছিল সেই বাধা অবস্থা খুলে গিয়েছে। আমি তখন বললাম, ভাবি আপনি এখন চলে যান, আপনি পরে আইসেন, ঠিক আছে? আর কয়েকটা দিন এখানে আইসেন না, হুজুরটা খুবই বদ। আমি এমনিতেও দেখেছি উনি কিছু কিছু বিষয় একটু অতিরঞ্জিত করে ফেলেন। এখন বাহিরে বিষয়টা না বললেই হয়, ভাবি আপনি আজকে চলে যান। ভাবি বলাতে সম্ভবত পরীটা বেশ খুশি হয়েছে এবং বলল, ঠিক আছে, আমি আগামী কয়েকটা দিন আসবো না, তবে ওকে না দেখে যে আমি থাকতে পারি না। আমি বললাম, ভাবি কয়েকটা দিন সময় দেন, আমি শাহাবুদ্দিন ভাইকে বুঝিয়ে এলাকার পরিবেশ ঠান্ডা হলে আমি তখন আপনাকে বলবো আসার জন্য, বা ওই আপনাকে বলবে আসার জন্য। আমি যথাসম্ভব আন্দাজ করেছি হুজুর গিয়ে নিশ্চয়ই এটা নিয়ে গল্প করবে, এবং গল্প করলেই গ্রাম ছড়িয়ে যাবে, তখন একটা বিপদ। ওই অবস্থায় তখন ওই জিন মেয়েটি, যার নাম ছিল তন্নি, মেয়েটি তখন সেখান থেকে বেরিয়ে গেল জানলা দিয়ে, এবং আচমকা পুট করে একটা আলোর মতো হয়ে জানালা দিয়ে বেরিয়ে গেল। দক্ষিণ সাইডে একটা ঠান্ডা হাওয়া দিয়ে তারপর ওই মেয়েটা চলে গেল। সত্যি কথা, আমি আমার জীবনে কোনোদিন পরি দেখিনি, তবে ওই দিনকে শাহাবুদ্দিন ভাইয়ের ঘরে এরকম একটা বস্তু দেখে আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। এর আগে এত কাছ থেকে কখনো দেখা হয়নি। শাহাবুদ্দিন ভাই তখন আমাকে বললেন, জালাল আমি কি করব বলতো ভাই, এখন এই অবস্থায় হুজুরকে তো এখানে নিয়ে আসলি কিসের জন্য? আমি বললাম, হুজুর থেকে তো আমি বাড়িতে নিয়ে যাচ্ছিলাম, এই দুপুরবেলা ও এখানে বসে থাকবে আমি তো সেটা বুঝতে পারি নাই। ওই অবস্থায় তখন আমি বললাম কি যে, ভাই ব্যাপারটা কি বলতো? শাহাবুদ্দিন ভাই বললেন, তুই যেহেতু দেখেই ফেলেছিস আর আমার প্রতিবেশী যেহেতু, তোকে এখন তোর কাছ থেকে সাহায্য নিতে হবে। আমার আসলে ওরকম ভাবে আর না বলে উপায় নাই। তাহলে শোন ঘটনা। আমি তো জানিস যে কাঠমিস্ত্রির কাজ করি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাওয়া লাগে। তো ওই অবস্থায় আমি 1.5 বছর বা মেবি হবে 2 বছর আগে আমি শিবরামপুর একটা কাজে গিয়েছিলাম। শিবরামপুর চিনিস তো? আমি বললাম, হ্যাঁ ওই পাশের উপজেলা, তাই তো? চিনছি, ওই গ্রামে গেছিলাম আমি একবার। তো তখন বললো যে হ্যাঁ শিবরামপুর ওই এলাকায় গেছিলাম। তো শিবরামপুর মূলত হচ্ছে গিয়ে এলাকাটা একটু ঘুটঘুটে অন্ধকার এবং কালো থাকে। তাছাড়া ওই এলাকায় সবসময় খালি ঘন জঙ্গল দিয়ে ভরা দেখেছি আমি, এখন তো আরো ঘন জঙ্গল। যে জায়গায় বা যে বাড়িতে কাজের জন্য গিয়েছিলাম সেই বাড়িটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে ছিল। তো ওই দিনকে কাজ শেষ করতে করতে বেশ খানিকটা রাত হয়ে যায়। আমরা তো এখান থেকে চলে আসি, ছোট গাড়ি আছে, গাড়িতে করে চলে আসি। তো ওইদিনকে ওনাদের রিকোয়েস্ট ছিল যে কাজ শেষ করতেই হবে, যেভাবে হোক কাজ শেষ করে চলে যেতে হবে। তো অন্যান্য যেসব মিস্ত্রিরা ছিল ওই মিস্ত্রিরা তখন এখান থেকে চলে যায়, আমার একারই কাজটা করতে হবে, ওদের সাইকেল আর আমার গাড়ি। তো গাড়িতে করে আসতে তো আমার সময় লাগবে না, কিন্তু কাজ আমার একা শেষ করতে করতে প্রায় রাতের 11টা বেজে যায়। তো ওইদিনকে আমাকে তো বাড়িতে চলেই আসতে হবে। আমি তখন ওনাদেরকে বলি যে, কাকা আমার টাকাটা বুঝাই দেন, আমি চলে যাই, কাজ তো শেষ করে ফেলছি, আর কিছু অতিরিক্ত টাকাও দিয়েন। তো কাকা ভালো মানুষ ছিল, উনি কিছু অতিরিক্ত টাকা আমাকে দিলেন, বললেন কি যে তুই ভালো কাজ করছিস, বেশি কাজ করছিস, আসলে কালকে আমার বাড়িতে মেহমান আসবে, খাটটা আসলে লাগবেই, তা না হলে তোরে এত কষ্ট দিতাম না আমি, যাই হোক তুই কষ্ট করছিস, রাতে খাইয়ে যাস। তো আমি বললাম, না কাকা দেরি হয়ে যাবে। তো উনি জোর জবরদস্তি করে খাওয়াই দিলেন আর কি। খাওয়াই দিতে দিতে আমার রাত হয়ে গেল প্রায় 1টা। ওই অবস্থায় খাওয়া দাওয়া শেষ করে আমি 12:30টার দিকে বাসা থেকে বের হইলাম। বের হয়ে আমি জানি যে এখানকার রাস্তাটা একটু শুনশান থাকে, অন্ধকার থাকে, তাছাড়া এখানে হিন্দু এলাকা যেহেতু চারিদিকে প্রচুর পরিমাণ ঝোপঝাড়, শ্মশান ঘাট, তারপর বড় বড় গাছ আছে। তো আমি প্রথম একটু ভয় পাচ্ছিলাম যে বাড়িতে কি যাব নাকি কাকা থাকছিল বলতে থেকে যাব। পরে ভাবলাম যে গাড়িটা কই রাখবো, হারাই টারাই গেলে এনাদের বাড়িতে আবার গাড়ি উঠানোর মতো স্পেস বা জায়গা নাই আর কি। তো এই অবস্থায় তখন আমি চলে আসার সিদ্ধান্ত নিলাম। আমি টিপ করে গাড়ি চালায় আসতেছিলাম। আমার গাড়ি তো তুই দেখছিসই, দায়াং 80 সিসি, ও বাড়া দিয়ে চলে না, তো এটা দিয়ে টিপ করে আমি গাড়ি চালায় আসতেছি। তো
আমি যখন ওই মোড়ল বাড়ির ওইখানটাতে, তুই চিনিস না, ওইখানে বেশ কয়েকটা শ্মশান ঘাট আছে। শ্মশান ঘাট পার হওয়ার পরে একদম পুরো শুনশান রাস্তা, আশেপাশে 40 তল্লাটার মধ্যে কোনো বাড়ি নাই, শুধুমাত্র কলা বাগান, আর এই পাশে তো নদী, আর সামনে খেয়া ঘাট। তো ওই রাস্তা ধরে আমি আসতেছি, ওই রাস্তা ছাড়া তার ওইখান থেকে আসার কোনো রাস্তা নাই। তো সবেমাত্র টেঙ্গাখালির ওই ব্রিজটা পার হয়েছি, পার হয়ে রাস্তায় নামছি। নামার পর থেকে আমার জন্য কেমন ঘুট 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 করতেছিল, কেমন কেমন যেন লাগতেছিল। তাই আমি যখনই ওইখানের ওই বড় বট গাছটার কাছে আসলাম, এখানে আসার পরই আমার কাছে কেন যেন মনে হলো যে আমার সামনে দিয়ে খুব বড় একটা আলোক রশ্মি পার হয়ে গেল, এবং এই আলোক রশ্মিটা কিসের ছিল আমি জানি না। তো তারপর আমি আসতেছিলাম, ভালো কথা, কিছুটা সামনে আসছি, আসার পরে আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে পেছন থেকে আমাকে কেউ ফলো করতেছে। এবং এই জিনিসটা আমি আগে থেকেই দাদিদের মুখ থেকে শুনে আসছি যে ওই কেউ যদি পেছন থেকে ডাক দেয় অথবা কেউ যদি ফলো করে বা যদি মনে হয় যে পেছনে কেউ আছে, তাহলে তাকাবি না। আমি ওই অবস্থায় আর তাকাচ্ছি না, গাড়ি ফুল স্পিডে টান দিছি। গাড়ির স্পিড তখন 80 ওই রাস্তায়। তো আমার ব্রেকিং সিস্টেমও ভালো ছিল না, বেশি জোরেও টানতে পারতেছিলাম না, ঘন ঘন মোড় ছিল। তো আমি চেষ্টা করতেছিলাম যে তাড়াতাড়ি যেন আমি রাস্তাঘাট পর্যন্ত পৌঁছে যাই আর কি, মানে ওই যে রাস্তার ইয়েটা আছে। তো ওইটা করতে করতে একটা বাঁশবাগান পড়লো, এবং এই বাঁশবাগানের ওইখানে আসা মাত্রই পেছন থেকে একটা বিকট শব্দ আসলো। শব্দটা কিসের ছিল জানি না, তবে আমি সামনে একটা মোড়ের সামনে গর্ত ছিল, সেই গর্তের ভিতরে আমার গাড়িটা পড়ে গেল, এবং গাড়ি যে পড়ে যাবে ওই অবস্থায় কেউ একজন আমাকে ধরে ফেলছে, এবং ধরে আমার গাড়িতে পুরো খাদে তখন। আর আমি একদম সেফলি রাস্তার উপর দাঁড়ায় পড়লাম। কিভাবে হইলো, কেমনে হইলো জানি না। ঠিক সেই মুহূর্তে আমি খেয়াল করলাম ওইখানে একটা হরিণের বাচ্চা থাকে না, একদম ডোরাকাটা হরিণের বাচ্চা, সেটা আমার দিকে তাকায় আছে, এবং আচমকা ভেতর থেকে একটা শিয়াল জাতীয় কিছু একটা সেটার উপরে সে আক্রমণ করতে গেল। তো আমার সামনে এটা ঘটছে, আমার গাড়ির হেডলাইট ওইদিকেই মারা ওই জিনিসটার উপরে। আচমকা আমি এটা দেখে কি হলো জানি না, আমি সঙ্গে সঙ্গে সেই শিয়াল জাতীয় জিনিসটা কেমন জোরে লাথি মারলাম, লাথি মারার সঙ্গে সঙ্গে সে ছিটকে গিয়ে পড়লো, এবং পড়ার পর ওই শিয়াল জাতীয় জিনিসটা আচমকা শিয়াল থেকে একটা মানুষের মতো, মানে চতুষ্পদী জন্তু থেকে 2 পাওয়ালা জন্তুতে পরিণত হয়ে গেল, এবং তার পরনে কালো একটা কাপড়। এবং ওইটা দেখে তখন আমি ভয় পেয়ে যাই। ও হাংলাতে হাংলাতে ওইখান থেকে চলে যায়। চলে যাওয়ার পর যে হরিণটা যে ছিল ওইটা আর ওইখানে নাই, আশেপাশে কোথাও নাই। আমি কয়েক জায়গা খুঁজছি, কোথাও আমি দেখি নাই। তো ওই অবস্থায় আমি তখন গাড়িটা তুললাম, ওইখান থেকে তুলে আমি বাসার দিকে চলে আসলাম, এবং ওই রাত্রেবেলা প্রায় 2টা বাজছে আমার বাসায় আসতে। আমি ওই রাতের ঘটনা কোনোদিনও ভুলবো না। আসলে ওই রাতে যা ঘটেছে তাই হচ্ছে আমার নিয়তি ছিল আর কি। তো ওই অবস্থায় আমি তখন বাসায় আসি। বাসায় আসার পরে আমি ঘরের ভিতরে ঢুকি, যখন ঢোকার পর থেকে আমার কেমন যেন একটা বিদঘট গন্ধ আমার গায়ে লাগতেছিল আর কি, মনে হচ্ছিল যে কোনো একটা বাজে গন্ধ ঘরের ভিতরে ছড়াচ্ছে। ওই অবস্থায় আমি তখন গোসল করি, আমাদের কল থেকে গোসল টোসল করে ঘরের ভিতরে আসি। তো আসার পর আমি দেখি ঘরের খাটের কোনার বাতা ধরে একটা কালো ছায়া দাঁড়ায় আছে। তো এই কালো ছায়াটা দেখার পর আমি তখন চিৎকার দিয়ে উঠি, একটু ভয় পাই আর কি, অত জোরে চিৎকার না, বাট ভয় পাই একটু। আচমকা আমি তখন উঠে কিছু বলতে পারতেছিলাম না, আমি দোয়া দরুদ পড়ি, আয়াতুল কুরসি পড়ি, পরে বুকে মুখে ফোনের পরে ওই রাত্রেবেলা আমার তেমন একটা ঘুম হয়নি, ছাড়া ছাড়া একটু ভাঙা ভাঙা ঘুম হয়েছে। তো যাই হোক, ওই রাতটা কোনোভাবে পার করি। আমি পার করার পরে দ্বিতীয় দিন সন্ধ্যার পরে আমি যখন এশার নামাজ পড়ে বাড়িতে ফিরি, বাড়িতে আসার পর আমি তো একা থাকি আর মার ঘরে খাই। তো ওই অবস্থায় আমি মার ঘর থেকে খেয়ে ঘরে আসছি সবে মাত্র, অন্ধকার, কারেন্ট নাই, আর এই পাশে তো শুনশান ভিটা। তো আমি দেখি আমাদের এই যে সোজা ধ্বজ দেখতেছি, সেই ধ্বজের সামনে থেকে ভিটার মধ্যে একটা কালো ছায়া, একটা কালো ঘোড়া নিয়ে দাঁড়ায় আছে, এবং এই জিনিসটা আমাকে ইশারা দিয়ে ডাকতেছে, এবং দূর থেকে আমাকে বলতেছে যে তোকে আমি ছাড়বো না, তুই মারা পড়বি, এবং আমি খুব শীঘ্রই তোর কাছে আসবো। তুই আজকে বেঁচে গেলি শুধুমাত্র তোর গলার এই তাবিজটার জন্য। আমার মা আমাকে একটা তাবিজ পরাই দিছিল, বলছিল তুই রাতবেলাতে ঘোরাফেরা করিস, এই জিনিসটা তোর কাছে রাখ। তো ওই তাবিজটার জন্য আমি স্পষ্ট শুনতে পাইছি। তো এই অবস্থায় প্রথম 1 দিন 2 দিন কাটছে, আমি হুজুরের কাছে গেছি, বললাম এরকম জিনিস দেখছি। হুজুর তখন বলে যে আমাদের মাদ্রাসার হুজুর আর কি। তো উনি তখন বললো যে তোর আমি দোয়া পড়ে দিচ্ছি, আশা করি ঠিক হয়ে যাবে, তুই কোনো কিছু চিন্তা করিস না। তো এর মাঝখানে 2 দিন আমার আর কোনো সমস্যা হয়নি। তৃতীয় দিনের মাথায় আমি যখন রাত্রেবেলা ঘুমাইছি, তো রাত্রেবেলা কারেন্ট থাকতো না, আমাদের এলাকায় কারেন্ট কম থাকে জানিসই তো। ঘুমাই আসি, চারিদিকে সম্পূর্ণ অন্ধকার, গরমের চোটে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে আমি দেখি যে আমার পায়ের কাছে একটা কালো ছায়ার মতো কিছু একটা দাঁড়ায় আছে, মানে অন্ধকারে যেরকম দেখা যায় আর কি, তবে তার গায়ে সাদা পোশাক পরা। তা আমি প্রথমে মনে করছি যে কাফনের কাপড় পরে কেউ একজন দাঁড়ায় আছে। তো এটা দেখে আমি সঙ্গে সঙ্গে ভয় পেয়ে একটা চিৎকার দিয়ে উঠি, এবং পুরো ঘরটা একটা ফুলের সুঘ্রাণে ভরে গেছে। এত সুন্দর ফুলের সুঘ্রাণ, আমি তখন বুঝে উঠতে পারছিলাম না যে আসলে এটা কি।
আমি তখন উঠে বসে হারিকেনের আলোটা তীব্র করি, জ্বালানোর পর আমি এদিক ওদিকে খুঁজে কাউকে কোথাও দেখতে পাই না। কিন্তু আমি দেখি যে আমার খাটের পাশে যে ছোট টেবিলটা আছে, টেবিলের উপরে বেশ কিছু ফুল ছড়ানো এবং সেই ফুলের উপর থেকেই ঘ্রাণটা আসছে। আমি তখন ফুলগুলো দেখে অবাক হয়ে যাই। ফুলগুলো এখানে কে রাখলো, কোত্থেকে আসলো? আমি ওই দিনকে রাত্রের জন্যই মূলত ভয়টা পাচ্ছি, কারণ আমাকে বলেছে হুজুর যে তোর সঙ্গে একটা কালো ছায়া আছে যে কিনা তোর ক্ষতি করতে চাই। তাবিজ আছে, এই জন্য তোকে কিছু করতে পারতেছে না। তাবিজটা বেশ পাওয়ারফুল, জিনিসটা তোর সাথেই রাখিস। আমি দোয়া পড়ে দিচ্ছি, আশা করি কোনো সমস্যা হবে না। তো আমি তখন বললাম যে কালো ছায়া বলতে কি জিনিস বলতে বোঝায়? খারাপ কোনো প্রেতাত্মা বা এই যেহেতু কিছু? আমি তখন ভয়ে ওই রাতে আর ঘুমাইতেই পারি নাই, এত পরিমাণ বাজে অবস্থা। তো 3টার কিছুক্ষণ পরপর আমি ঘুমাই গেছিলাম। ঘুমাই গিয়ে আচমকা ফজর আজানের সঙ্গে সঙ্গে যখন মাইকের আজান কানে আসলো, আমি ঘুম থেকে উঠে গেলাম। ঘুম থেকে ওঠা মাত্র আমি দেখলাম যে আমার জানালা, ওই পাশের যে জানালা ওইটা খোলা ছিল, জানালা দিয়ে একটা আলোক রশ্মি বেরিয়ে গেল এবং সেটা খুব তীব্র একটা আলো ছিল, আমি তাকাইতে পারতেছিলাম না। আর পুরো ঘরটা একদম ফুলের ঘ্রাণ দিয়ে ভরা। কি ফুল সেটা আমি জানি না, তবে এরকম ফুল এর আগে আমি আমার জীবনে কোথাও দেখি নাই। ওই অবস্থায় তখন আমি ভাবলাম যে হয়তো আমার মনের ভুল, বা হয়তো আমার ছোট বোন হয়তো আইনে রাখছে, আমি দেখি নাই। তো পরের দিন সকালে উঠে আমি দুপুরবেলা খাইতে গেছি, আমার ছোট বোনের কাছে জিজ্ঞেস করলাম, কিরে তুই কি আমার ঘরে কোনো ফুল রাখছিস, আমার ঘরে গেছিলি? তো ছোট বোন বললো যে না, আমি তো তোর ঘরেই যাই নাই কালকে, আমি ফুল রাখবো থেকে। আমার তো মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা, কি যে করবো কিছু বুঝে উঠতে পারতেছি না। তো ওই দিনকে মাঠ থেকে ফেরার পথে আমার হচ্ছে গিয়ে ওই শামুকে পায়ে লেগে পাটা অনেকখানি কেটে গেল আর কি, এবং এত পরিমাণ খারাপ অবস্থা যে আমি বাজারে গিয়ে বললো সেলাই লাগবে, কিন্তু পায়ের এখানে তো সেলাই দেওয়া যাচ্ছে না, মনে হয় একা একাই লেগে যাবে। তো খুবই খারাপ কাটা আর কি, এবং ওই অবস্থায় ওইটাকে নিয়ে হাসপাতালে যেতে হবে কালকে গিয়ে, কি বলে আমি বাজারে ডাক্তার দেখাইছি। তো ওই অবস্থায় আমি বাসায় আসছি, বাসায় এসে ওই রাতে আমি ঘুমাইছি। পরের দিন সকালবেলা উঠা আমি তো দেখে অবাক, আমার পায়ের মধ্যে যেখানে কাটা ছিল ওইখানে কোনো ব্যথা তো নাই, আর উল্টা কাটাটা জোড়া লেগে গেছে। ভাই বিশ্বাস কর, এইটা দেখার পর থেকে আমার মনে হচ্ছিল যে সত্যি আমার কাছে কিছু অলৌকিক জিনিস আছে, কারণ পুরো রাত ঘরের ভিতরে একটা অলৌকিক ঘ্রাণে ভরে থাকে। আর রাত্রেবেলা যদি ঘুম ভেঙে উঠি তখন দেখি যে আমার পায়ের কাছে অথবা ঘরের ভিতরে কিছু একটা আছে, এবং আমি দেখা মাত্র এটা জানলা দিয়ে আগুনের গোল্লার মতো হয়ে বেরিয়ে যায়। এটা যখন আমি দেখলাম তখন আমি প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে আমি আবার আমাদের মাদ্রাসার হুজুরের কাছে গেলাম, যার পর বললাম যে হুজুর এই অবস্থা, কি করব কিছু তো বুঝতে পারছি না। হুজুর তখন আমাকে বললেন, তোর সঙ্গে একটা বদ জিন আছে, যে জিনটা তোর ক্ষতি করতে চায়। ও তোর ক্ষতি করতে পারবে না, সমস্যা নেই, তুই চিন্তা করিস না। জিনটা এখন তোর আশেপাশে নাই, সেদিনকে আমি দোয়া পড়ে দিছি না, একটা তাবিজ দিছি, ওইটা দেওয়ার পরে ওই জিনটা তোর কাছে আসতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না, তুই চিন্তা করিস না। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে হুজুর, কিন্তু আমি তো ভিটার পাশে থাকি, আমার রাত্রেবেলা ভয় করে। হুজুর তখন বলে, একটা বিয়ে করে নিলেই তো পারিস, এত কিছু করা লাগে, বয়স তো হয়েছে বিয়ের। আমি বললাম যে হুজুর করবো, নেটে দেখেন একটা, আর আমি তো কৃষি কাজ করি, পাশাপাশি কাঠমিস্ত্রির কাজ করি, একটা বিয়ে করবো, বয়স তো হয়েছে, দেখেন আপনারা যদি কেউ মেয়ে দেয় আমাকে। হুজুর তখন একটু উপহাস করে বললেন যে কাঠমিস্ত্রির মেয়ে দিবে কে? পরে বললেন না না ঠিক আছে, সমস্যা নেই, আমি খুঁজবো, চিন্তা করিস না, তুই যা, তোর তো ইনকাম আয় রোজগার ভালোই আছে। আমি ওই সময় থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আগামী কয়েক সপ্তাহের ভিতরে বা মাসের ভিতরে আমি বিয়ে করবো আর কি। আমি দুপুরবেলা মাকেও বিষয়টা জানালাম, মা বললো কি আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি মেয়ে, তোর তো বয়স হয়েছে, একা একা থাকিস, আর কত একা থাকবি। আমার আসলে 21-22 বছর তখন বয়স হয়ে গিয়েছিল। তো ওই অবস্থায় আমি তখন ভাবলাম যে যে বিয়েটা করেই ফেলবো। তো ওই দিনকে রাত্রে আমি ওই চিন্তা করে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর আমি জানি না বিষয়টা কিভাবে কি হয়েছে, আমি রাত্রে তখনও ঘুমাই নেই, আচমকা ঘরের ভিতরে কিন্তু কারেন্ট চলে গেছে, আর হারিকেন হালকা করে জ্বালানো, আমি শুবো আর কি, মশারি টানা ছিলাম। ওই অবস্থায় মশার উপদ্রব কয়েকদিন ধরে বেড়েছে, আমার পাঠের সময় ছিল। তো এই অবস্থায় আমি তখন সবেমাত্র মশারিটা টানাবো, আমি আচমকা দেখলাম আমার খাটের ওই পাশে বাতা ধরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার পরনে একটা সাদা এবং ব্রাউন কালারের পোশাক, এবং শরীরের মধ্যে স্বর্ণ দিয়ে যেন ভরা, চকচক করছে পুরো, চেহারাটা নাকাব দিয়ে ঢাকা। ওই অবস্থায় প্রথমবার আমি তন্নিকে দেখি আর কি, তন্নি এখানে দাঁড়িয়ে থাকে। আমি পেছনে সরে গিয়ে বুকে থুতু নিয়ে বলি, এই মেয়ে কে তুমি, আর এখানে কি করছো? মেয়েটার শরীর থেকে আসছিল নাকি পুরো ঘর থেকে কোনো ঘ্রাণটা আসছিল আমি জানি না, তবে তীব্র একটা ঘ্রাণে পুরো ঘর ভরে গেল, এবং এত তীব্র ছিল আমি তখন বুঝে উঠতে পারছিলাম যে মেয়েটা ঘরের ভিতরে কি করছে। ঘরের দরজা খিল দেওয়া, আমি ঘরের দরজা বাইরে থেকে তালা দিয়ে গিয়েছিলাম, বাসায় ঢোকা মাত্র ওই ঘরের খিল দিয়েছি, কেউ তো ঢোকার কথা না। ওই অবস্থায় আমি মেয়েটাকে বললাম, তুমি কে? মেয়েটা তখন বলল, আমি কে সেটা তুমি জানতে পারবে, তবে তুমি ভালো আছো তো, ঠিক আছো তো?
ওই অবস্থায় আমি তখন বললাম যে হ্যাঁ ভালো আছি, কিন্তু আপনি কে? আপনি আমাকে তুমি করে বলছেন, আর এখানে কি করছেন? আপনি কোত্থেকে এসেছেন? দ্রুত বের হন, কেউ দেখলে ভীষণ মাইন্ড করবে, ভীষণ খারাপ কিছু বলবে। মেয়েটি তখন তার মুখের নাকাব সরালো, তার পর্দাটা সরালো। শীষে মায়াবী চোখ, চোখের মধ্যে গাঢ় কাজল দেওয়া, চেহারার মধ্যে একটা অন্যরকম মায়া এবং সৌন্দর্য আছে। তার পরনে এমন পোশাক, মনে হচ্ছে সে শীতকালের জগৎ থেকে এসেছে, এখানে তো গরমকাল। মেয়েটি আমার দিকে তাকালো, তাকিয়ে বলল, দেখো, আমি তোমাকে এখন যে সত্য কথাটা বলতে চলেছি, এটা শোনার পর তুমি হয়তো বিশ্বাস করবে কিনা জানি না, তবে আমি তোমার ভালোর জন্যই তোমার সঙ্গে আছি, এবং তুমি আমাকে দেখে ভয় পেও না। বরঞ্চ তোমার প্রতি আমার কৃতজ্ঞ হওয়া উচিত। সেদিনকে তুমি ওই বধ জিনটার হাত থেকে আমাকে বাঁচিয়েছিলে। আসলে মূলত আমি ওই জিনটার আড্ডা পর্যন্ত ঢুকে গিয়েছিলাম। জিনটা বড্ড খারাপ, এবং ওরা সবসময় আমাদের গোত্রের জিনদেরকে ক্ষতি করতে চায়। আমি তখন বললাম, বুঝলাম না, জিন মানে? মেয়েটি তখন বলল, হ্যাঁ, আমি নিজেও একটা জিন। এই কথা শোনার পর তখন আমি দৌড়ে ঘরের খিল খুলতে গেলাম। আমি যে দৌড়ে খিল পর্যন্ত যাব, মেয়েটা আমার আগেই দরজা পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং বলল, দাঁড়াও শাহাবুদ্দিন, তুমি ভয় পেও না, আমি তোমার ক্ষতি করতে আসিনি। আমি তোমার সঙ্গে বিগত 1 সপ্তাহ ধরে আছি, এবং আমি তোমার ক্ষতি করলে অনেক আগেই করতাম। ক্ষতি তো করবে ওই বধে জিনটা, যেই জিনটা আমার ক্ষতি করতে চেয়েছিল, এবং তার কাছ থেকে তুমি আমাকে বাঁচিয়েছিলে। সত্যি কথা বলতে, তুমি সত্যি বেশ ভালো একজন মানুষ। বিগত 1 সপ্তাহ তোমার সঙ্গে থেকে অন্তত পক্ষে এটা বুঝতে পেরেছি, এবং এটাও সত্য যে আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। আমি তখন বললাম, মানে বুঝতে পারলাম না। মেয়েটি তখন বলল, তুমি শান্ত হয়ে বসো, আমি তোমাকে সমস্ত সত্য কথা বলছি। কি কি হয়েছিল? আমি বললাম, কি সত্য কথা? মেয়েটি তখন বলল, বসতে বলেছি না, বসো। একটা ধমক দিয়ে আমাকে তাই বলল। আমি চুপচাপ বসে আছি। জিনের সঙ্গে পাঙ্গা নেওয়াটা ঠিক হবে না। ওই অবস্থায় তখন আমি বসলাম ওইখানে। বসার পর মেয়েটি আমার সামনে একটা সিংহাসনের মতো চেয়ার পেতে বসলো। অথচ এরকম সিংহাসনের মতো চেয়ার আমার ঘরে তো দূরের কথা, আমাদের পুরো গ্রামেই নাই। আমি তখন বললাম, এটা? তখন মেয়েটি বলল, এটা আমাদের ক্ষমতার মধ্যে পড়ে, আমরা চাইলে যে কোনো সময় যে কোনো জিনিস হাজির করতে পারি, আমরা যে পড়ি তাই। আমি তখন গলা টানছিলাম, ঘেমে একদম চচির হয়ে যাচ্ছিলাম। ওই অবস্থায় তখন মেয়েটি আমাকে বলে, আমার নাম তন্নি, আমি বিসমা গোত্রের জিন, এবং ওইখানেই আমরা বসবাস করি। সেদিনকে রাত্রেবেলা তুমি যখন ওই দিক দিয়ে আসছিলে, আচমকা তোমাকে দেখে কেন যেন আমার তোমার পিছু নিতে ইচ্ছে হচ্ছিল। তোমাকে ওই দিনকে প্রথমবার দেখে আমার ভালো লেগে যায়। ভালো লাগাটা আপেক্ষিক, অবশ্য খুব বেশি দূর তোমার সঙ্গে যেতাম না, তবে যেতে যেতে কখন যে আমাদের ওই গোত্র পার হয়ে আমরা অন্য একটা গোত্র পার হয়ে চলে এসেছি, সেটা আমি বুঝতেই পারি নাই। তো ওইখানে আসা মাত্রই ওইখানে একটা জিন আছে, যে জিনটা কিনা আমাকে দেখে আমার উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসে, এবং ওই আক্রমণ করার আগে তোমার সামনে দিয়ে ও পাস হয়েছিল, যার কারণে তুমি বাইকটা সহকারে এখানে পড়ে যাও, এবং আমি সঙ্গে সঙ্গে তোমাকে ধরে ওইখানে বাঁচাই। তা না হলে সেদিনকেই তুমি হয়তো ওইখানে হাত পা ভেঙে পড়ে থাকতে, তোমার গাড়ির যে গতি ছিল। তো এই অবস্থায় আমি যখন তোমাকে দেখি, দেখার পর আমি তখন তোমাকে ওইখানে থামাই, কিন্তু আমি বুঝতেই পারি নাই যে ওইখানে ওই জিনটা চলে আসবে, এবং সত্যি আমি বাহিরে চলে এসেছি। তো ওই জিনটা আমার উপর আক্রমণ করতে চেয়েছিল, কারণ আমরা অন্য গোত্রের জিন। অন্য গোত্রের জিনদেরকে কখনোই আরেক গোত্রের জিনেরা পছন্দ করে না, আর সেখানে তো আমি একটা মেয়ে জিন। আমাকে তখন ওরা ক্ষতি করার চেষ্টা করে, এবং ওইখান থেকেই তুমি আমাকে বাঁচাও আর কি। তারপর থেকেই তোমার প্রতি একটা আলাদা সিম্প্যাথি কাজ করতে শুরু করে। আমি তোমার সঙ্গে সঙ্গে তোমার বাড়িতে আসি, কিন্তু বাড়িতে আসার পর আমি দেখতে পাই ওই শয়তান জিনটা তোমার ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছে তোমাকে ক্ষতি করার জন্য। এটা যখন আমি টের পাওয়ার পরে সত্যি কথা আমার ভীষণ রাগ হয়েছিল। তারপর দেখি প্রথম 2 দিন ওই শয়তান জিনটা তোমাকে ক্ষতি করার জন্য আশেপাশে বহুতভাবে লেগেছে, কিন্তু তোমার সঙ্গে একটা রক্ষা কবচ ছিল, এই তাবিজটা। এই তাবিজটা বেশ শক্তিশালী তাবিজ, খারাপ কোনো বদ জিন তোমার কাছে আসতে পারবে না। আমি নিজে যদি খারাপ এবং বদ জিন হতাম, তাহলে তোমার কাছ পর্যন্ত আমি ভিড়তে পারতাম না। এটাই হচ্ছে কথা। যাই হোক, 2 দিন পরে আমি বিষয়টা আমাদের সর্দারকে জানাই। সর্দারকে জানানোর পর তিনি ওই জিনকে ডেকে হাজির করেন, এবং ওই গোত্রের সর্দারের কাছে বিচার দেন। আমাদের গোত্রের মেয়ে জিনের উপর তারা হামলা করেছে, এটা খুবই খারাপ ব্যাপার। তো ওই জিনটাকে ডেকে তখন তারা পানিশমেন্ট বা শাস্তি দেয় আর কি, যেটা করাটা মোটেই ঠিক হয়নি। তবে ওই জিনটা তোমার পিছু ছাড়বে না, ও তোমার ক্ষতি করার জন্য তোমার পিছনে লেগে থাকবে। যখনই সুযোগ পাবে ক্ষতি করবে, সেটা আজকে করুক বা 10 বছর পরে করুক। এই কথা শোনার পর তো তখন আমি ভয় পেয়ে গেলাম। আমি বললাম, কিন্তু আমি তো ইচ্ছা করে ওইটা করিনি। তখন তন্নি নামের সেই জিন মেয়েটি বলল, ইচ্ছা করে করনি, কিন্তু তুমি ওই জিনটার গায়ে লাথি মেরেছ। জিনেরা এটা মোটেই বরদাস্ত করে না। তারপর থেকে আমি তোমার আশেপাশে আছি,
তোমাকে নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু আমি প্রথম দিন দেখে তোমাকে পছন্দ করেছিলাম ঠিকই, কিন্তু এই কয়েকদিন তোমার সঙ্গে থেকে তোমার সমস্ত হালচাল এবং সমস্ত কিছু দেখে কেন যেন আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়ি এবং তোমার প্রেমে পড়ে যাই। এটা খুবই হাস্যকর মনে হলেও সত্য কথা যে আমার তোমাকে ভালো লেগে গিয়েছে। এই জন্য আমি তোমার সঙ্গে আছি। বিগত কয়েকদিন ধরে আমি তোমার ঘরেই থাকি এবং এখানেই আমি তোমার পাশে শুয়ে থাকি। তুমি হয়তো বিষয়টা দেখো না। তোমার পা কেটে গিয়েছিল, ওইটা দেখে আমার খুব খারাপ লেগেছিল। আমি সঙ্গে সঙ্গে তোমাকে এখান থেকে আমাদের গোত্রে নিয়ে গিয়েছিলাম। ওই রাত্রেই নিয়ে গিয়ে হাকিমকে দিয়ে তোমার চিকিৎসা করিয়ে আবার তোমাকে এখানে দিয়ে গিয়েছি। তবে ওইটা রাতারাতি ঠিক হয়ে গিয়েছে। আমাদের ওইখানে একটা পাতা আছে, ওই পাতার রস যদি কোনো মানুষের শরীরে পড়ে বা মানুষের হাতে লাগায় সঙ্গে সঙ্গে সেই জিনিসটা ঠিক হয়ে যায়। তবে জিনদের ঠিক হতে সময় লাগে, যেহেতু তোমরা মাটি দিয়ে তৈরি এবং ওই জিনিসটা এই ক্ষেত্রে খুব ভালো কাজ করে। অলৌকিক ব্যাপার বলতে পারো, তবে জিনেদের অলৌকিক ক্ষমতা মহান আল্লাহ তাআলা দিয়েই পাঠিয়েছেন, সেটা কিন্তু তুমি জানো। আমি তখন ঢোক গিললাম, বললাম সত্যি তুমি আমার কোনো ক্ষতি করবে না তো? তন্নি জিন বলে যে না, সত্যি আমি তোমার কোনো ক্ষতি করব না, সত্যি আমি তোমাকে পছন্দ করি, তোমাকে ভালোবাসি। এই কথা শোনার পর আমার মনের মধ্যে ভয় যেমন কাজ করছিল, ভালো লাগা তেমন কাজ করছিল। আমি তখন বললাম আমাকে কিছুটা স্বাভাবিক হতে দাও, আমি আসলে বুঝতে পারছি না কি করব। মেয়েটা অসম্ভব রকমের সুন্দরী ছিল এবং এত পরিমাণ সুন্দরী তুই তো দেখেছিসই। তো ওই সময় আমি উপেক্ষা করতে পারি নাই। দেখ ওই দিনকে রাত্রে ওই জিনটা ওখান থেকে চলে যায়, পরি মেয়েটা চলে যাওয়ার পর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পরি মেয়েটা ঠিকই আমার পাশে শুয়ে আছে এবং আমি যখন তাকে তার চোখের দিকে বা চেহারা দিকে নজর পড়ে তখন তার দিকে তাকিয়ে আমি হতবাক হয়ে যাই। কারেন্টের লাইটটা যখন জ্বালাই আমি, জ্বালানোর পর তার চেহারার উপর পড়তেই সে একটু বিরক্তি ভাব নিয়ে আমার দিকে তাকায়। তাকিয়ে বলে লাইট জ্বালিয়ে দিচ্ছ কেন? আলো আমরা পছন্দ করি না, আমরা অন্ধকারে থাকতে পছন্দ করি, এই জন্য আমরা দিনের বেলা বের হই না, দিনের বেলা বাসায় থাকে ঘুমাই। এই অবস্থা হওয়ার পর তখন আমি তো একটু একটু করে তার প্রেমে পড়তে শুরু করি, কারণ প্রত্যেক দিনই সে আমার সঙ্গে আসতো, আমার ঘরে এসে আমার সঙ্গে গল্প করতো এবং ওর সঙ্গে গল্প করতে করতে আমি নিজেও যে কবে ওর প্রেমে পড়ে গিয়েছে আমি সেটা জানি না। আমি সামান্য একজন কাঠ মিস্ত্রি, এভাবে করেই কাঠের কাজ করে আমি জীবনযাপন করি। ও এর মাঝখানে আমি যখন আমাদের কারখানায়, তো আমি রাতের পরে সন্ধ্যার পরে কাজ করি না, বিকালবেলা, তো আমাদের একটা বড় অর্ডার আসলো আর কি রাত্রে কাজ করার জন্য। তো রাত্রেবেলা আমি কাজটা নিলাম, কারণ হচ্ছে ওই যে আমার সঙ্গে তন্নি পড়ি আছে, ও আমার সঙ্গে থাকে, যদি গল্প করে তাহলে আমার সময় বেশ ভালো কেটে যাবে, আমি কাজও করতে পারবো। তো ওই দিনকে থেকে প্রায় টানা 16 দিন আমার ওইখানে রাত্রেবেলা কাজ ছিল, মানে বেশি কাজ ছিল। তো আমাদের কন্ট্রাক্টর যে ছিল উনি বললো কি যে তুই যদি একা করতে পারিস তাহলে কর। তো আমি রাত্রে টুকটুক করে কাজ করতাম। তন্নি আমার পাশে বসে থাকতো এবং বসে আমার সঙ্গে গল্প করতো আর হাসতো, আমার গল্পগুলো শুনে হাসতো। ছোটবেলায় কি কি করে বেড়াতাম, তারপরে এখন কি করি। আর আমি হুজুরকে কয়েকদিন আগে বলেছি বিয়ের কথা, তো তন্নি আমাকে বললো যে বিয়ের কথাটা আমি শুনেছি এবং ওইটা শুনে আমার ভীষণ রাগ হয়েছিল জানো। তো তন্নির সঙ্গে আমার ঘনিষ্ঠতা একটু একটু করে বাড়তে থাকে। ও আমার জন্য প্রতিদিন কিছু না কিছু খাবার নিয়ে আসতো এবং এই খাবারের স্বাদ, গন্ধ এবং সমস্ত কিছু এত চমৎকার যে আমি সেটা বলে বোঝাতে পারবো না। সত্যি কথা জালাল, তুই এটা বিশ্বাস করবি না, তোকে আমি খাওয়াবো না, কালকে ও আসুক তারপর তোকে খাওয়াবো না। আমি বললাম ঠিক আছে ভাই, তারপর বলো তারপর কি হয়েছে। তো আমি তখন বললাম যে তারপর বলো। তো শাহাবুদ্দিন ভাই তখন আবার বলতে শুরু করলো, বললো যে এরপরে আমার তো সময় বেশ ভালো কাটছিল। ও প্রত্যেকদিন আমার আসার সময় নানান ধরনের মিষ্টি নিয়ে আসতো, বিশেষ করে আমার ঘরে এখনো মিষ্টি আছে, দাঁড়া তোকে দিচ্ছি। তো ওই অবস্থায় জালাল ভাই, শাহাবুদ্দিন ভাই আমাকে মিষ্টিগুলো খেতে দিল। এত চমৎকার মিষ্টি সত্যি আমি জীবনে কোনোদিন খাই নাই। তো শাহাবুদ্দিন ভাই আবার বলতে শুরু করলো, আমি তো ওইখানে কাজ করছি, নিয়মিত রাত্রেবেলার সঙ্গে আমার দেখা হয়, কথা হয় এবং আমার সময় বেশ ভালো কাটছিল। দেখতে দেখতে 16 দিন সময় কেটে গেল। কাজের ফাঁকে ফাঁকে যখন ওর সঙ্গে কথা হতো, আমাকে ওদের দেশে গল্প শোনাতো, ওদের দেশে কি কি হয়, কিভাবে মানুষজন ওইখানে নিয়ে আটক করে রাখে, জিনেরা কি কি করে, এই সমস্ত কিছু। তো আমার সময় বেশ ভালোই কাটছিল। এখানে বাড়িতে বসে গল্প করতাম, আবার ওর সঙ্গে ইয়ে করতাম, প্রেমের সময়টুকু বেশ ভালোই যাচ্ছিল। এক রাত্রেবেলা ও আমাকে বলে যে আজকে তোমাকে আমি আমাদের কাবিলে নিয়ে যাব এবং সেখানে নিয়ে যাওয়ার পর ওইখানে একটা খুব সুন্দর জায়গা আছে নদীর পাড়ে, ওইখানে আমি বসে থাকি, ছোট একটা ঘরও আছে, ওইখানে গেলে তুমি হয়তো খুব আনন্দ পাবে। এবং আগের দিন রাত্রেবেলা ও আমাকে এক সেট কাপড় এবং সে সঙ্গে একটা সুগন্ধি দিয়ে যায়। সুগন্ধিটা এত চমৎকার, আমি সত্যি এরকম সুগন্ধি জীবনে মাখিনি। তো যে জুব্বাটা এবং যে জামাটা আমাকে দিয়ে গিয়েছিল, জামাটা আমাদের এখানকার ডিজাইনের জামা না, একটু ভিন্ন টাইপের ডিজাইনের জামা। তো ওই দিনকে দুপুরবেলা আমি হচ্ছে গিয়ে জুমার নামাজ পড়ি ওইটা পরে। তো ওইটা আশেপাশে সব লোকজন দেখে বলে কি যে কি তুই জামা কই পাইছিস। আমি বললাম কি যে বানাইছি।
দেখো সুন্দর হয়েছে না, একদম বিদেশি স্টাইলে বানাইছি। তো ওরা তখন দেখে অবাক হইল, আমার বন্ধু বান্ধব অনেকে জিজ্ঞেস করলো। তো ওরা তার জানে না যে পাঞ্জাবিটা আমাকে কে দিয়েছে বা কোত্থেকে এসেছে, আমাকে যে তন্নি পরি দিয়েছে সেটা তারা জানে না। তো এই অবস্থায় আমি তখন ঘরে আসলাম। ঘরে আসার পর রাত্রেবেলা ওর জন্য বসে আছি, পাঞ্জাবিটা পরেছি, সুগন্ধি মেখেছি। সুগন্ধির ঘ্রাণটা এত চমৎকার ছিল, মসজিদে যাওয়ার পর সকলে জিজ্ঞেস করতেছিল কোথেকে কিনছিস, কত দাম নিছে। তা আমি তো হ্যাডাম নিয়ে বলতেছিলাম এই অবস্থা। তো ওই অবস্থায় তখন রাত্রেবেলা তন্নি আমার কাছে আসে এবং ওদিনকে প্রথমবারের মতো আমি আকাশে ভাসি আর কি তন্নির সঙ্গে। তন্নি আমাকে ধরে আকাশে শূন্য ভাসিয়ে ফেলে এবং শূন্যের উপরে আমাকে নিয়ে যেতে থাকে। তো কত যে পথ পারি হলাম এবং সব উপর থেকে খুব ছোট ছোট লাগে আর কি। আমাকে ওর কাছাকাছি জড়িয়ে ধরে আমাকে নিয়ে গেল ওদের জগতে, যেখানে ওরা থাকে। তো সেখানে যাওয়ার পর আমি খেয়াল করলাম যে সেখানে খুব বড় বড় গোল গোল বাড়ি এবং বাড়িগুলো মাটি দিয়ে তৈরি, পাশাপাশি কিছু বাড়ি আছে পাথর দিয়ে তৈরি। এবং ও আমাকে সেই নদীর পাড়ে নিয়ে গেল যেখানে কাশ বন দিয়ে ভরা, অদ্ভুত অদ্ভুত সব গাছ আছে। গাছের পাতা আমরা সবুজ হলুদ বা লাল দেখি, কিন্তু ওইখানে কালো কালারের গাছের পাতা, এরকম পাতা আমি জীবনে দেখিনি। আর ম্যাক্সিমাম গাছের পাতা হচ্ছে গিয়ে একটু লালচে হলুদ আর কি, ওইটাই নাকি ওদের ওইখানকার গাছের কালার আর কি। আর এক একটা গাছ কি বিশাল, এক একটা গাছের এত পরিমাণ ফল ধরে আছে যে সেই গাছের ফল যদি আমি সারা বছর ভরেও খাই তাও শেষ হবে না। তো কিছু কিছু ফল খাওয়ালো, আমার কাছে খুব মজা লাগলো ফলগুলো খেতে। আমাকে ওই যাত্রায় সত্যি আমি ভুলতে পারবো না কখনো যাত্রার কথা। তো এই অবস্থায় ওইখান থেকে আমি তখন ওর সঙ্গে ওখানে ঘুরি ফিরি থাকি, খাওয়া দাওয়া করি এবং ওর সঙ্গে তখন আমার এত ঘনিষ্ঠতা হয়ে গিয়েছিল যে আমরা একই সঙ্গে শুয়ে থাকতাম, একই সঙ্গে খাবার খেতাম, একই সঙ্গে ঘুরতে যেতাম। এবং ও রাত্রেবেলা যখন আসতো আমার কোলে মাথা রেখে সারা রাত ধরে গল্প করতো এবং আমার তখন এত ভালো লাগতো যে সেটা বলে বোঝানো সম্ভব না। আমাদের সময় বেশ ভালো কাটছিল এবং এরকম করে তখন থেকে এখন পর্যন্ত আমি ওকে কখনো আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখি নাই, সবসময় ভালো ব্যবহার করছে। ও মাঝখানে একদিনকার ঘটনা, আমি এবং ও ওদের দেশ থেকে ফিরতেছিলাম। তো রাস্তায় আসার পথে সেই জিনটা আমাকে আটক করে, মানে আমাকে ধরে ফেলে, ধরে আমাকে উপর থেকে নিচে ফেলে দেয়। প্রায় পড়ে যাচ্ছিলাম, আমার মনে হয় ওদিনকে আমার জীবনের শেষ ইয়ে ছিল, এটা মনে হচ্ছিল আর কি। তো এই অবস্থায় আমি যখন ওইখান থেকে উঠি, মানে ও আমাকে ধরে ফেলার পর ও ওই অবস্থায় ওই জিনটাকে এমন একটা ইয়ে মারে আর কি, ওদের শক্তি আর কি, একটা অলৌকিক আলোক রশ্মি ওই জিনটার উপর মারার সঙ্গে সঙ্গে ও ছিটকে দূরে গিয়ে পড়ে এবং ওই সুযোগে ওই জিনটা আমাকে তন্নি বাসা পর্যন্ত নিয়ে আসে। এবং ওদিকে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, প্রায় দীর্ঘ 2 সপ্তাহের মতো অসুস্থ ছিলাম, কারণ ওই জিনটা আমাকে বান মেরেছিল, ওতেই আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তো এই অবস্থায় তখন অসুস্থতা নিয়ে তো বেশ খানিকক্ষণ কাটাই, তন্নি আমাকে খুব বেশি যত্ন করে, তারপর সুস্থ হয়ে উঠলাম। তো এই অবস্থায় আমার ওইখান থেকে এখন পর্যন্ত সময় কাটছে। তো তুই তো দেখছিস ভাই, তোকে আমাকে কয়েকবার জিজ্ঞেস করছিস, আমি কিন্তু কিছু বলি না এই বিষয়টা সম্পর্কে, কারণ তন্নির নিষেধ ছিল বলাটা, যে আমি যেন কাউকে না বলি যে তোমার সঙ্গে একটা পরি আছে, মানুষজন খুব খারাপ হয়। এবং এটা তন্নি নিজে দেখেছে, আমাকে কয়েকটা ঘটনাও বলেছে মানুষের কথা। তো ওই হুজুর কি করবে আমি জানি না, বুঝতে পারতেছি না জালাল, তুই একটু সাহায্য কর আমাকে যদি কিছু একটা হয়। আমি তখন শাহাবুদ্দিন ভাইকে বললাম, ভাই ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি বিষয়টা দেখছি, আর ভাবিকে আপাতত আসতে না করো কয়েকদিন। তো ভাবি বলাতে সম্ভবত ওই তন্নিপরি খুব খুব আনন্দ পেয়েছে। তো এর পরের দিন আমরা যখন মসজিদে যাই, মসজিদে যাওয়ার পরে শাহাবুদ্দিন ভাইকে দেখে সকলে বলে যে তোর সঙ্গে একটা জিন আছে। তার মানে ওই হুজুর ব্লাস্ট করে দিয়েছে চারিদিকটাই, এবং এমন অবস্থা করছে যে চারিদিকটা সবাই জেনে গেছে। জেনে যাওয়ার পরে মাঝখানে সপ্তাহখানিক সময় কাটে, ওই সপ্তাহখানিকের মধ্যে ওই তন্নিপরি তখন আর আসে না, এখানে না এসে ও এখানে থাকে, আমি না করেছিলাম। তো অনেকে শাহাবুদ্দিন ভাইয়ের কাছে জিজ্ঞেস করে এবং শাহাবুদ্দিন ভাই প্রচণ্ড পরিমাণ বিরক্ত হয়ে যায় এবং অতিষ্ঠ হয়ে যায় যে কি একটা কাজ করলো হুজুরে। তো এর 2 দিন পরে আমরা জানতে পারি যে আমাদের যে মসজিদের হুজুর আছে, ওই হুজুর হচ্ছে মারা গেছে। এই কথা শোনার পর আমার 2 কানকে আমি বিশ্বাস করতে পারতেছিলাম না। হলে হুজুর আচমকা মারা যাবে, ওনার বয়সও বেশি না, 40-45 বছর হবে, এই অবস্থায় মারা যাবে ইয়াং একজন হুজুর। তো ওই ঘটনা শোনার পরে প্রথম তো ন্যাচারাল ডেথই হয়েছে, এটা সবাই বলছে ন্যাচারাল ডেথ। তবে সবাই শাহাবুদ্দিন ভাইকে সেদিনকের পর থেকে ভয় করতে শুরু করলো, কারণ হুজুরের সঙ্গে শাহাবুদ্দিন ভাইয়ের মসজিদে ঝগড়া হয়েছে একদিন, যে তুই কেন বলছিস এটা হ্যান ত্যান, এসব উল্টাপাল্টা কথা কেন বলিস, তোর খারাপ হবে। তো এই কথা বলার পর অবশ্য পুলিশ এসে শাহাবুদ্দিন ভাইকে জিজ্ঞেস করছিল যে কিছু করছে কিনা। তো তার কোনো হাত নাই, সে কি করবে, সে কি বান মারলে কি সেটা দেখা যায়। তো যাই হোক, এর কয়েকদিন পরে ওই তন্নিপরি আসলো। আসার পরে আসার দিনকে আমার জন্য ওদের ওখানকার ফুল, মিষ্টি এবং ফল নিয়ে আসছিল, সেই সঙ্গে আরও বেশ কিছু খাবার নিয়ে আসছিল আমাকে দেওয়ার জন্য, এবং ভাবির সঙ্গে সেদিনকে বসে আমি খাইছিলাম। তো আমি বলছিলাম যে ভাবি বলাতে সে অনেক খুশি হয়েছে। তো ওই অবস্থার পরে
আমার মাঝে মধ্যেই তাদের বাড়িতে আমি যাই, যেহেতু প্রতিবেশী ছিল আর আমি বিষয়টা অন্তত আমি জানি আর কি। তো এই ঘটনার পরে এলাকায় একটা ভয় ভীতি ছড়ায় যায়। শাহাবুদ্দিনের ঘাড়ে জিন আছে এবং শাহাবুদ্দিনকে কয়েক দফা কয়েকজন উড়ে যেতে দেখছে। তো এইটা দেখার পরে আসলে এলাকার মানুষজন একটু ভয় পায় শাহাবুদ্দিনকে। তো আমি তো বিষয়টা জানি। তো বিষয়টা হচ্ছে এটা যে আসলেই তন্নিপরি কোনো খারাপ মেয়ে জিন না, খুব ভালো একটা জিন। আর শাহাবুদ্দিন ভাইয়ের সঙ্গে প্রায় 2 বছরের উপরে আছে। তো এই অবস্থায় কেউ যদি তার পেছনে লাগে তাহলে তো ভালোই ছিল, হুজুরের পেছনে লাগার কোনো দরকার ছিল? তো এর কয়েক মাস পরে আমরা জানতে পারি যে ওই হুজুরকে মেরেছে হচ্ছে গিয়ে ওই তন্নির যে ইসের লোকজন আছে, ওদের যে জিন আছে, ভাইটাই আছে, ওই হুজুরের সঙ্গে ওই জিনেদের হচ্ছে গিয়ে দ্বন্দ্ব লেগেছিল আর কি। তো দ্বন্দ্ব লাগার জন্য জিনেরাই ওকে মেরে ফেলেছে আর কি। তো আমি তখন শুনে বললাম যে না, এটা ঠিক হয় নাই, উনি যত যাই করুক উনি একজন ভালো মানুষ ছিলেন, এটা করাটা ঠিক হয় নাই তোমার। তো তনি তখন বলে যে যাই হোক, জিনেরা এটা করছে, আমি তোদেরকে মারতে বলি নাই, মেরেই ফেলছে। তো তার জন্য আমি দুঃখিত, আমি খুব আক্ষেপ করি এই জন্য। তবে যা হয়েছে ভালোই হয়েছে। এখন শাহাবুদ্দিন ভাই তখন বলে যে যাক, ওই জন্য এলাকায় আমার একটা দাপট সৃষ্টি হয়েছে, মানুষজন মনে করে যে আমার সাথে সত্যি জিন আছে, যে জিন দ্বারা আমি মানুষের ক্ষতি করতে পারবো। তো এর মাঝখানে শাহাবুদ্দিন ভাই অনেকভাবে অনেককে সাহায্য করছে জিন দিয়েই। তো অনেকে বিষয়টা জানে, বিষয়টা সম্পর্কে। তো এই জন্য তাকে আর তেমন কেউ কিছু বলে না। আর সে যদি একবার কোনো বিষয় না করে তবুও তাকে তেমন কেউ কিছু বলে না আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ঘটনা, এবং তারা এখন ভালো আছে এবং ওই গ্রামের অনেকেই এই বিষয়টা সম্পর্কে জানে, আশেপাশের মানুষজন জানে। শাহাবুদ্দিন যদি বাজারে যায় অনেকেই তার দিকে তাকিয়ে থাকে, অনেক বিষয় সম্পর্কে জিজ্ঞেস করে। তো এটা অনেকে বিশ্বাস করতে চান না, এখন ইয়ার 2026 চলে, বিশ্বাস করবে কিভাবে যে অনেকের ঘাড়ে জিন আছে, থাকতেই পারে। মানুষ, গ্রামের মানুষজন বিশ্বাস করে, শহরের মানুষজন বিশ্বাস করে না এই ঘটনা সম্পর্কে। তো আশা করি আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ কন্টেন্ট আর যে ইমরান আপনাদের সঙ্গেই ছিলাম, আর দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদেরকে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনাদের ভালোবাসা দেখিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সবাইকে।